সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিধি প্রণয়ন হয়ে গেছে, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এর বিধি প্রণয়ন হয়ে গেছে 24শে অক্টোবর 2024। এটা আমরা সবাই জানি, কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হলো এই আইনে মূলত ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের 7 ধারা এবং 8 ধারা, এই দুইটি ধারাকেই মূলত ফোকাস করা হয়েছে বেশি। এর বাইরে কিন্তু তেমন কোনো কিছু আলোচনা করা হয়নি। এর বাইরে যেটা আলোচনা হয়েছে মূলত সেটা হলো প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তারা এই আইনটিকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে, কিভাবে ব্যবহার করবে, সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা এখানে দেওয়া হয়েছে। এই আইনের যে নেগেটিভ দিকগুলো তার ভিতরে অন্যতম হলো এখানে কোনো টাইম বলা হয়নি, অর্থাৎ এটা যে তামাদির ব্যাপার সেটা বলা হয়নি। অর্থাৎ বেদখল কবে থেকে হয়েছে, কারা এই আইনের আওতায় আসবে, সাম্প্রতিক সময় বেদখল হয়েছে তারা না 50 বছর আগে বেদখল হয়েছে তারা, অর্থাৎ কারা রেমিডিটা পাবে, এটা কিন্তু এখানে স্পষ্ট করা হয়নি। তদ্রূপ 4 ধারায় জানি যে যারা জালিয়াতি করে জমি জমা তাদের করে নিয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই 4 ধারা সম্পর্কেও কিন্তু এখানে স্পষ্ট করেনি। এবং আরও একটা ব্যাপার, সেটা হল কীভাবে বিচার কার্য করা হবে, সেটাও কিন্তু ক্লিয়ার করা হয়নি। কারণ আমরা জানি যে ডিসি কোর্ট যেটা আছে সেখানে জুডিশিয়ারি কোনো পাওয়ার নেই। এখন যদি সেখানে জুডিশিয়ারি পাওয়ার না থাকে তাহলে তারা কি জুডিশিয়ারি কোনো বিচার কার্য করতে পারবে? মোটেই পারবে না। তাহলে কিন্তু এখানে কিন্তু একটা বিশাল সমস্যা রয়েই গেল। কীরকম? ধরুন আপনার কোনো একটা সম্পত্তি জালিয়াতির মাধ্যমে একজনে তার নামে রেকর্ড করে নিয়ে সে বহাল তবিয়াতে সেখানে আসে এবং তাকে সেই জায়গা থেকে বেদখল করতে হবে, অর্থাৎ তাকে সেখান থেকে উচ্ছেদ করতে হবে এবং সে যে জালিয়াতির মাধ্যমে যে দলিলটি করেছে সেটাও বাতিল করতে হবে। এখন আপনি কি এই ভূমি আইনের মাধ্যমে আপনি সেই প্রতিকার পাবেন? প্রশ্নটা হলো কিভাবে আপনি পাবেন? কারণ আপনাকে প্রথম প্রমাণ করতে হবে এই দলিলটি জাল। এখন ডিসি কোর্টের কি এই এখতিয়ার আছে এইটি বিচার করার যে এই দলিলটি জাল, বা সে কি এই এখতিয়ার কি তাকে দেয়া হয়েছে? এখানে কিন্তু সেটা স্পষ্ট না। দ্বিতীয় কথা হলো জালিয়াতি প্রমাণ করতে হবে আপনাকে দেওয়ানি আদালতে, অর্থাৎ দেওয়ানি আদালত যদি বিচার কাজ শেষ করে যদি প্রমাণ হয় যে এটা জাল দলিল অথবা এটা জালিয়াতি করা হয়েছে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ওই 4 ধারা এসে আপনি কিন্তু কি করতে পারবেন? মামলা করতে পারবেন তার বিরুদ্ধে যে জালিয়াতিটা করলো, অর্থাৎ যে জাল দলিল সৃজন করলো তার বিরুদ্ধে মামলা করলে কি হবে? সেই মামলাটা ওই কাগজপত্র ওই রায় দেখে ডিসি মহোদয় সেটাকে আপনার ট্রান্সফার করে দিতে পারবে ফৌজদারি আদালতে। সেই ক্ষেত্রে ফৌজদারি আদালত সেই যে জালিয়াতির ধারা 468, 467, 420, 506, 406 সেই যে ধারাগুলো আছে সেই ধারাগুলোর আলোকে কিন্তু ফৌজদারি আদালত বিচার করে আপনাকে পানিশমেন্টের আওতায় আনতে পারবে, অর্থাৎ যে করলো তাকে। তাহলে কিন্তু ঘুরে পুরে কিন্তু সেইটাই দাঁড়ালো কি, যে আপনাকে কিন্তু সেই দেওয়ানি আদালতেই যেতে হইতেছে, আবার আপনাকে ফৌজদারি আদালতেই যেতে হইতেছে। মাঝখানে কি হলো? আপনার সাথে বিচারের নামে আমি মনে করি এক ধরনের প্রহসন তৈরি হলো। আবার ধরুন দীর্ঘদিন ধরে আপনি বেদখল হয়ে আছেন, একটা জমি থেকে 20 বছর, 30 বছর বা 12 বছর, 50 বছর ধরে আপনি বেদখল হয়ে আছেন। এখন আপনি কি করলেন? নতুন ভূমি আইনে একটা পিটিশন মামলা করলেন।
সেখানে আপনি আপনার কাগজপত্র দেখালেন। উনি আবার কি করলো, যে মনে করেন এই 50 বছর ধরে আপনার জমি দখল করে আছে, সে অ্যাডভার্স পজিশনের একটা মামলা করে দিল দেওয়ানি আদালতে। তাহলে ডিসি মহোদয় কি আপনার বিচার করতে পারবে? কারণ আইনে তো স্পষ্ট বলা আছে যে দেওয়ানি আদালতে বা অন্য কোনো আদালতে যদি কোনো মামলা চলমান থাকে, তাহলে সেই মামলা শেষ হবে, তারপর আপনি যেয়ে এই আইনের আওতায় যেয়ে আপনি বিচার প্রার্থনা করতে পারবেন। তাহলে সেই অ্যাডভার্স পজিশনের মামলা চলবে আরও মনে করেন 10 বছর। কারণ যে এই দখলে আছে সে চাইবে লেন্দি করতে, সে যেভাবেই হোক, কোর্টকে ম্যানেজ করে হোক, যেভাবেই হোক, সে কি করবে, এটাকে লম্বা লম্বা তারিখ ফালানোর চেষ্টা করবে এবং আপনাকে ওইভাবে দূরে রাখার চেষ্টা করবে। তাহলে কিন্তু আপনি এই আইনের মাধ্যমে কিছুই পেলেন না। তো এই আইনটি আসলে আমি যেটা বুঝি বা আমি পরে যতটুকু বুঝলাম, সেটা হলো যারা সাম্প্রতিক সময়ে বেদখল হয়েছেন অথবা বেদখলের সম্ভাবনা আছে, হুমকি ধামকি দিচ্ছে, এই ধরনের যারা প্রবলেমগুলো ফেস করতেছেন, তাদের জন্য মূলত এই আইনটি। এবং আমরা জানি যে কোনো একটি আইন যখন পাশ হয়, তারপর থেকে যে ঘটনাগুলো ঘটে সেইগুলোই কিন্তু ওই আইনের আওতায় আসে। এর পূর্বে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা কিন্তু যে পুরনো যে আইন বা পুরনো যে পদ্ধতি ছিল সেই আইনের আওতায় থাকে এবং সেই আইনের আওতায় কিন্তু সেইগুলির বিচার কার্য হয়ে থাকে। এখন এই যে নতুন আইনটির বিধি প্রণয়নের সাথে সাথে মোটামুটি কাদায় আমি ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে প্রতিনিয়তই ফোন আসতেছে, 20 বছর আগে বেদখল হয়েছে, সে কি এই আইনের রেমিডি পাবে কি না, এর মিথ্যাভাবে দলিল করে নিয়েছে, সেই দলিল বাতিল চেয়ে এখানে মামলা করা যাবে কি না। ভাই, আপনারা সব মামলাই যদি এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে নিয়ে আসেন, তাহলে তো যে দেওয়ানি যে আদালত আছে এবং দেওয়ানি আদালতের যে রুলস রেগুলেশন আছে, সেগুলোর তো আর দরকার নেই। সেগুলোর দরকার আছে? আমার তো মনে হয় না দরকার নেই। ভূমি অপরাধের যে আইনটা হয়েছে সেটা কি মানে ভূমিতে যে বর্তমানে যে অপরাধগুলো হইতেছে বা হবে, সেইটাকে দ্রুত, আগে যেরকম দ্রুত রেমেডি পাইতো না মানুষ, সেইটাকে যাতে দ্রুত দেয়া যায় বা দ্রুত সেই রেমেডিটা মানুষ পায়, সেজন্যই মূলত এই আইনটা করা হয়েছে। এটা স্বাভাবিক যে আপনারা বুঝেন না বা আপনারা বুঝতে পারতেছেন না বিধেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন এবং বোঝার জন্য করতে চাই। সেজন্য আসলে বিরক্তির কিছুই নেই, কিন্তু মূলত হলো আপনাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। বাচ্চা ছেলের মতো বায়না ধরলে তো ভাই হবে না। আপনার জমিটা একজনে জাল দলিল করে সে ভোগ দখলে আছে, এখন সেইটা কি ডিসি কোর্ট আপনাকে 2 দিনের ভিতরে আপনার সেই সব কিছু একত্র করে আপনার রায়টা দিয়ে দিতে পারবে? 90 দিন কথা বলা হয়েছে, 45 দিনের কথা বলা হয়েছে, সেই 45 দিনের ভিতরে আপনার রায় দেওয়া এতটাই সহজ? আপনাকে যদি আমি বলি যে উমুক কাগজটা আপনি তুলে নিয়ে আসেন, সেই কাগজটা তুলে নিয়ে আসতে আসতেই তো আপনার 1.5 মাস শেষ হয়ে যায়, তাহলে আপনি 45 দিনের রায়ের আশা করেন কিভাবে? এই ধরনের চিন্তাভাবনা যাদের মাথায় আছে তাদের কাছে আমার মেসেজ থাকবে, এই ধরনের চিন্তা মাথা থেকে দূর করুন, আউট করুন। অর্থাৎ আপনারা পূর্বের যে আইন আছে সেই পূর্বের আইন অনুযায়ী আপনারা স্টেপ নিন। কারণ আপনারা এই নতুন আইনের যদি এই ধরনের স্টেপগুলো নিতে যান, তাহলে দেখা যাবে কি জানেন, আপনাদের আরও ভোগান্তি বেশি হবে। কীরকম? আপনি ধরেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে একটা মামলা করলেন যে আপনি 20 বছর আগে জমি থেকে বেদখল আছেন। ডিসি মহোদয় সেটাকে ইনভেস্টিগেট করলো, প্রতিবেদন পাইল, আপনার ওই যে অ্যাডভার্স পজিশনের সে আবার যে বেদখল করে আপনাকে রাখছে সে আবার অ্যাডভার্স পজিশনের মামলা করে আছে, সেই প্রতিবেদনও দিল। এই প্রতিবেদন সেই প্রতিবেদন করতে করতে অলরেডি আপনার 1.5 বছর শেষ।
আইনে ৪৫ দিন বলা থাকলেই কি আপনার ৪৫ দিনে আপনার সব কিছু হয়ে যায়? আপনার নোটিশ জারি করতে করতেই তো ৪৫ দিন চলে যাইবে। এরপর কি হবে? ৪৫ ওই যে ১.৫ বছর পরে সব কিছু যাচাই বাছাই করার পর ডিসি মহোদয় আপনাকে জানালো যে তার এখতিয়ারে এটা নেই, এটা দেওয়ানি আদালতের এখতিয়ার, আপনি দেওয়ানি আদালতে চলে যান। তাহলে মাঝখান দিয়ে কি হলো? আপনি ১.৫ বছরও খুয়ালেন, এরপর আবার নতুন করে আপনি কোথায় গেলেন? সেই দেওয়ানি আদালতে। এরপর সেখানে যাইয়েও আপনাকে আবার কয়েক বছর শেষ করতে হলো। সুতরাং এই যে ঝামেলাগুলো, এগুলো না করে আমার তরফ থেকে যে পরামর্শ সেটা হলো, আপনারা কি মামলা করবেন, কোন আইনের ধারায় কোথায় করবেন, এই সব কিছুর জন্য একজন বিজ্ঞ লয়ারের পরামর্শ নিন। অর্থাৎ আপনি যে এলাকায় আছেন সেই এলাকার যারা দেওয়ানি মামলা নিয়ে কাজ করে তাদের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ ক্রমেই আপনি মামলাটি করুন। অর্থাৎ আপনার মামলাটা ডিসি কোর্টে করবে, না ফৌজদারি আদালতে করবে, না দেওয়ানি আদালতে করবে, সেই ডিসিশনটা আপনি না নিয়ে ওই লয়ারের উপরে ছেড়ে দিন। তাতে বরং আপনার মঙ্গল হবে এবং আপনি দ্রুত রেমেডিটা পাবেন। সুপ্রিয় শ্রোতা, আশা করি আজকের আমার এই আলোচনাটি আপনাদের কিছুটা হলেও ভুল ভ্রান্তি এবং ভ্রান্ত ধারণা থেকে একটা স্পষ্ট ধারণায় নিয়ে আসবে এবং আপনারা কোন মামলা কোথায় করবেন, কিভাবে করবেন সেই সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। সুপ্রিয় শ্রোতা, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।